প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাসটি হচ্ছে খতিয়ান। অধ্যায়টি আমাদের এসএসসি নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এইচএসসিতে রয়েছে, যারা নতুন কমার্সে এসছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এটি আলাদা কোনো অধ্যায় নয়। আমরা সকলেই জানি এইচএসসি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে খতিয়ান আলোচনা করা হয়। আর আমরা নবম দশম শ্রেণীতে যারা রয়েছি তাদের জন্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে খতিয়ান কিভাবে সহজে প্রস্তুত করা হয়, খতিয়ানের বেসিক ব্যাপারগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। খতিয়ান আমরা যারা জাবেদা পারি তাদের জন্য খতিয়ান প্রস্তুত করা একেবারেই সহজ। তোমরা যারা জাবেদা প্রস্তুত করতে পারো না তারা আমার আগের ক্লাসগুলো একটু দেখে নিবে, তাহলে খুব সহজেই জাবেদা নির্ণয় করতে পারবে। তো চলো, খতিয়ান আসলে কি জিনিস। আমরা যারা জাবেদা পারি, জাবেদা থেকে একটি প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো জাবেদাভুক্ত করা হয়, জাবেদাভুক্ত করার পরবর্তীতে আলাদা আলাদা পৃথক শিরোনামে লেনদেনগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করার নামই খতিয়ান। তোমরা দেখো, প্রতিটি লেনদেন জাবেদা লিপিবদ্ধ করার পর প্রতিষ্ঠানের সকল লেনদেনকে তাদের প্রকৃতির উপর ভিত্তি করে পৃথক পৃথক শিরোনামে স্থায়ীভাবে সংরক্ষণ করার বইকেই খতিয়ান বলা হয়। খতিয়ান কিভাবে আসলো? খতিয়ান শব্দটা ইংরেজি লেট শব্দ থেকে আগত, যার অর্থ তাক বা শেলফ। তোমাদের বাসায় যাদের বই রয়েছে, আমরা কি করি? এক একটা বই আলাদা আলাদা করে রাখি। কোনোটা হরর ফিকশন এক একটা জায়গায় রাখি, আমরা আমাদের বাসায় খাতা কলমগুলো আলাদা আলাদা ডেস্কে রাখি। ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানে দৈনন্দিন যে লেনদেনগুলো সংগঠিত হয়, প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদা তাক বাই তাক করে রাখার নামই খতিয়ান। দেখো, খতিয়ানকে আমরা হিসাবের রাজা বই বা প্রধান বই বলে থাকি। খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। জাবেদা প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। এগুলো আমাদের এমসিকিউতেও থাকে। খতিয়ান হিসাব চক্রের চতুর্থ ধাপে আলোচিত হয়। আমরা সকলেই জানি হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টি, আর এই 10টি ধাপের মধ্যে জাবেদা হচ্ছে তৃতীয় ধাপে আর খতিয়ান হচ্ছে চতুর্থ ধাপে। খতিয়ান থেকে আমরা নির্দিষ্ট সময় শেষে প্রতিটি হিসাবের উদ্বৃত্তটা নির্ণয় করতে পারি। তারপর দেখো, খতিয়ানের জেরগুলি নিয়ে আমরা রেওয়ামিল এবং পরবর্তীতে আর্থিক বিবরণী তৈরি করা হয়। খতিয়ান প্রস্তুত করা হয় দুইটি ছকে, একটি টি ছক আর একটি হচ্ছে চলমান জের ছক। টি ছকটাকে আমরা সনাতন পদ্ধতি বলি এবং চলমান জের ছককে আমরা আধুনিক পদ্ধতি বলি। টি ছকে মোট 8টি ঘর থাকে, 4টি ডেবিটে 4টি ক্রেডিটে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আমরা আরেকটা বিষয় মনে রাখবো, জাবেদায় খতিয়ান পৃষ্ঠা থাকে এবং খতিয়ানে জাবেদা পৃষ্ঠা থাকে। খতিয়ান মূলত দুই প্রকার, একটা সাধারণ খতিয়ান আর একটি হচ্ছে সহকারী খতিয়ান। মূলত সাধারণ সহকারী একই রকম। আজকে একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা বুঝতে পারবে। সাধারণ খতিয়ান প্রতিষ্ঠানের মূল হিসাব। প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনেক রকমের লেনদেন সংগঠিত হয়, ক্রয় বিক্রয়, দেনাদার পাওনাদার ইত্যাদি। প্রত্যেকটা লেনদেনকে যখন আমরা আলাদা আলাদা করে পৃথক শিরোনামে লিপিবদ্ধ করব, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর সরকারি খতিয়ানটা একেবারেই সোজা। দেনাদার এবং পাওনাদার, একটা প্রতিষ্ঠানে বাকিতে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। যখন আমরা বাকিতে লেনদেনগুলো সংগঠিত করি, তখন আমরা ঠিক আসলে সাধারণ খতিয়ান করলে আমরা ঠিক বুঝতে পারি না যে কে আমার কাছে টাকাটা পায়, আমি কার কাছ থেকে টাকাটা পাবো। তার জন্যই মূলত আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করে থাকি। কিভাবে? ধরো, তুমি মিস্টার করিমের কাছে 1 লক্ষ টাকা পাবে। এখন আমি যদি বলি মিস্টার করিমের নিকট পণ্য ক্রয় করলাম, এটা জাবেদা আমরা সবাই জানি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে পাওনাদারটা কে, পাওনাদারটা কি মিস্টার রহিম নাকি মিস্টার করিম, সেটা কিন্তু আমি জানছি না। সেক্ষেত্রেই তার জন্য আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করে থাকি। আর সহকারী খতিয়ান একেবারেই সোজা, তোমরা ক্লাসটা একটু কন্টিনিউ দেখতে থাকো, সহজেই বুঝে যাবে। এখানে দেখো, আমরা যে খতিয়ানে যে পোস্টিং করি, পোস্টিং এর নিয়ম হচ্ছে 3টা। একটা হচ্ছে বিপরীত নাম বসবে,
তোমরা শুনতে অনেক কষ্ট হচ্ছে, আমি আশা করি এক্সাম্পল দিয়ে বোঝাবো। খতিয়ানে পোস্টিং এর নিয়ম হচ্ছে 3টি। বিপরীত নাম বসবে। আমরা যেমন ধরো ক্রয় হিসাব করলাম, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমি যদি ক্রয় হিসাব করি সেক্ষেত্রে আমরা বিপরীত নামটা লিখবো পাওনাদার হিসাব। একটু পরেই তুমি এক্সাম্পল দেখতে পাবে। টাকা মূলস্থান অনুযায়ী বসবে। কি এটা আবার কেমন? আমি যখন ক্রয় হিসাব লিখতেছি তখন আমি ক্রয় হিসাব যদি ডেবিটে হয় আমি ডেবিটেই টাকাটা বসাবো। তারপর দেখো উদ্বৃত্ত নির্ণয়, ডেবিট যোগফল যদি বেশি হয় তাহলে আমার ডেবিট উদ্বৃত্ত আসবে, আর যদি আমার ক্রেডিট উদ্বৃত্ত যোগফলটা বেশি হয় সেক্ষেত্রে আমার ক্রেডিট উদ্বৃত্ত আসবে। তোমরা যারা এটা লিখে নিতে পারো তোমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। যাদের সামনে টেস্ট এক্সাম, অনেকে খতিয়ান ধরতে পারছো না বা খতিয়ান বুঝতে পারছো না, তারা খুব সহজে আজকে ক্লাসটি বুঝতে পারবে। তোমরা যারা লিখে নিতে চাও লিখে নাও। এবার আমরা আসো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারগুলোকে ক্লিয়ার করি। আশা করি আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে এবং কয়েকবার রিপিট করলে তোমরা খুব সহজেই খতিয়ানটা বুঝতে পারবে। দেখো আমি কতগুলো লেনদেন লিখবো। ধরো লিখলাম পণ্য ক্রয়, পণ্য ক্রয় 5,000 টাকা, পণ্য বিক্রয় 6,000 টাকা, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা, পণ্য উত্তোলন 9,000 টাকা, আন্ত ফেরত 5,000 টাকা, বহি ফেরত 600 টাকা। ধরো আমি এখান থেকে কয়েকটি খতিয়ান করব। আমি বললাম এখান থেকে আমরা নগদান হিসাব প্রস্তুত করব। এখান থেকে আমরা নগদান হিসাবটা প্রস্তুত করব। কিভাবে করব? আমরা জানি যে খতিয়ান প্রস্তুতের জন্য 2টি ছক রয়েছে, একটি টি ছক আর একটি চলমান জেড ছক। টি ছকটা হচ্ছে সনাতন পদ্ধতি আর চলমান জেড ছক হচ্ছে আধুনিক পদ্ধতি। সেক্ষেত্রে আমি 2টি নিয়মেই তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি একটি ছক রেডি করছি। দেখো চলমান জেড ছকে ঘরের সংখ্যা হচ্ছে 7টি, মনে রাখবে। আর আধুনিক পদ্ধতি যেটা চলমান জেড ছক পদ্ধতি আর হচ্ছে টি ছক যেটা সনাতন পদ্ধতি, সেক্ষেত্রে ঘরের সংখ্যা হচ্ছে ডেবিট পাশে 4টি এবং ক্রেডিট পাশে 4টি, মোট 8টি। তো আমরা এখন চলমান জেড ছকে করব নগদান হিসাব। নগদান হিসাব চলমান জেড ছক। অবশ্যই তোমাদেরকে জাবেদা পারতে হবে। জাবেদা যদি না পারো তাহলে খতিয়ানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। চলমান জেড ছক, এখানে আমরা একটি কথা লিখব, সেটা হচ্ছে হিসাবের কোড নাম্বার। হিসাবের কোড নাম্বার। তো আমি ছোট করে লিখছি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত, ডেবিট ক্রেডিট, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। তোমরা যখন জাবেদা করেছিলে তখন জানো যে জাবেদায় খতিয়ান পৃষ্ঠা থাকে আর খতিয়ানে জাবেদা পৃষ্ঠা থাকে। এটা আসলে কেন? আসলে এটা রেফারেন্স। আমরা এই যে লেনদেনগুলো এখানে লিখছি সেই লেনদেনগুলো কোথা থেকে আমরা পেয়েছি? সেগুলো আমরা জাবেদা থেকে পেয়েছি। আর এই জাবেদা থেকেই মূলত আমরা খতিয়ান প্রস্তুত করি। খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা আমরা জের বা উদ্ধৃত বা ব্যালেন্স। ওকে, এখানে আমরা লিখব ডেবিট, এখানে আমরা লিখব ক্রেডিট।
ওকে, ছকটা রেডি হয়ে গেল। এবার তোমরা দেখো আমরা করছি কি নগদান হিসাব, অর্থাৎ যে যে জাবেদা যে লেনদেনগুলোতে আমরা জাবেদা করার মাধ্যমে নগদান পাবো সেই ট্রানজ্যাকশনগুলো বা সেই লেনদেনগুলোই এখানে লিপিবদ্ধ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয় ৫,০০০ টাকা, এটার জাবেদা কি? এটার জাবেদা সবাই আমরা জানি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি কি এখানে নগদান পেয়েছি? হ্যাঁ, আমি এখানে নগদান পেয়েছি। তাহলে তুমি কি করবা? আমরা এটা জাবেদা আবারও বলি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তো আমি নগদান হিসাবটা ক্রেডিটের টাকাটা বসে ফেললাম। তোমরা যারা একটু কষ্ট হয় তোমরা এই কাজটা করবা, পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাই টাকাটা ক্রেডিটে বসিয়ে ফেলবে এবং উদ্বৃত্তের ঘরেও টাকাটা ক্রেডিটে বসিয়ে ফেলবে। এখন তুমি বিবরণের নামটা ঠিক বিপরীত দিবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে তুমি বিপরীত নামটা কি? ক্রয় হিসাব। বিপরীত নাম হচ্ছে ক্রয় হিসাব। আশা করি বুঝতে পারছো সবাই। পণ্য বিক্রয় ৬,০০০ টাকা, তাহলে খুব সিম্পল, জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি প্রত্যেকটা লেনদেনকে প্রশ্ন করতে পারো, কি আসছে? পণ্য যদি বিক্রি করি, আমার হাতে মার্কার পেনটা যদি বিক্রি করি, তাহলে আমার কাছে টাকা আসবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব কিন্তু এবার কোথায়? ডেবিটে। তাহলে এবার টাকাটা আমি ডেবিটে বসায় দিলাম, টাকাটা ডেবিটে বসিয়ে দিলাম। নাম লিখবো কি? বিপরীত। আমি তারিখের ঘরটা ফাঁকা রাখছি, আচ্ছা দিয়ে দিচ্ছি। এটা ধরলাম জানুয়ারি মাসের ১ তারিখ ২০২৬, এটা ধরলাম জানুয়ারি মাসের ২ তারিখ। তো আমি এখন যেহেতু আমি নগদান হিসাব করতেছি, তার মানে এইখানে নগদান হিসাবটা কিন্তু ডেবিট, তাই আমি ডেবিটের করে টাকাটা লিখেছি। এবার তোমরা খেয়াল করো, অনেকেই করে কি এখানে ডেবিটে বসে এখানেও টাকাটা ডেবিটে বসিয়ে দেয়। না প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে জের বা উদ্বৃত্তের ঘর। তুমি দেখবে যে ডেবিট আর এখানে টাকাটা রয়েছে ক্রেডিটে। কোন সাইডটা বড়? আমরা একটা মনে রাখবো, ডেবিট আর ডেবিট এই দুটোতে হয় যোগ, ক্রেডিট আর ক্রেডিট এই দুটোতে হয় যোগ, কিন্তু ডেবিট আর ক্রেডিটে মাইনাস হয়। ঠিক আছে? তাহলে ডেবিটে ৬,০০০ টাকা আর ক্রেডিটে ৫,০০০ টাকা, তাহলে কোনটা বড় এবং কত টাকা বড়? বুঝতেই পারছো, ৬,০০০ থেকে ৫,০০০ যদি চলে যায় ১,০০০ টাকা বড়, অবশ্যই ডেবিট পাঁচটা বড়। তার জন্য তোমরা এখানে ডেবিটে টাকাটা বসাবা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে জাবেদাটা দেখো, বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটা জাবেদা কি? ভেরি সিম্পল, পণ্য ক্রয় এবং বাকিতে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের, পাওনাদার হিসাব ক্রেডিট। আশা করি খুব সহজে বুঝতে পারছো। তার মানে এখানে কোনো নগদান নেই, তার জন্য আমার এই নগদান হিসাবে এই লেনদেনটি আসবে না। তারপর দেখো, বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা। আমি একটু নাম দিয়ে দিই, ধরো রমিজ ব্রাদার্স, এটার নাম দিলাম, আর এটার নাম দিলাম ইমরান এন্ড সন্স। ওকে, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে আমাদের একটু সুবিধা হবে। তারপর দেখো, পণ্য উত্তোলন। এই জায়গাটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। মালিক যখন নিজের পণ্য নিজে উত্তোলন করে, ধরো আমি আমার মার্কেট পেন আমি এখান থেকে উত্তোলন করলাম, তাহলে আমি মালিকানা সত্ত্বটা কিন্তু আমার কি হলো? মালিকানা সত্ত্বটা কমে গেল। আর মালিকানা সত্ত্ব যখন কমে যায়, উত্তোলন তখন ডেবিট হয়ে যায়। তখন এটা জাবেদা হয়ে যাচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু এটা পণ্য, তাই এখানে নগদান লেখা যাবে না, লিখবো কি? ক্রয়। পণ্যের পরিবর্তে লিখবো আমরা ক্রয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে উত্তোলন বা ক্রয়ে নগদান নেই, তাই এখানেও এই নগদান হিসাবে আমার এই লেনদেনটি আসছে না। আন্তঃফেরত। আন্তঃফেরতের আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের জাবেদাটা কি? বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা এটা চিন্তা করব বা আমরা একটা কোশ্চেন করব। আমি জাবেদা নিয়ে ক্লাস করেছিলাম, যখন আমি বলেছিলাম জাবেদাকে প্রতিটা লেনদেনকে দুইটা কোশ্চেন করতে হয়। কি আসলো, যেটা আসবে সেটা ডেবিট, আর কি চলে গেল সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি, কি আসলো? আমার কাছে পণ্যটা ফেরত চলে আসছে, তার মানে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত ডেবিট, এবং কার কাছ থেকে আসছে? দেনাদারের কাছ থেকে, দেনাদার হিসাব ক্রেডিট। সেম একই কথা। বই ফেরত। বই ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত।
ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট। তার মানে এখানে আমার আর কোনো লেনদেন নগদান হিসাবে আসবে না। তোমরা এইভাবেই, এখন আমি ঘরটা ক্লোজ করে দিব। আর চলমান জের চোখে প্রতিটা লেনদেন লিপিবদ্ধ করার পরপরই আমরা জেরটা পেয়ে যাই। তার জন্য এখানে কোনো প্রকার জের টানার কোনো প্রয়োজন নেই। যদি কাটো অবশ্যই তোমাদের ভুল হবে। আশা করি তোমরা চলমান জের ছকে কিভাবে নগদান প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করতে হয় একইভাবে তোমরা প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করবে। তো চলো আমি এখন তোমাদেরকে এই নগদান হিসাবটা কিভাবে টি ছকে করতে পারো সেটা দেখাচ্ছি। টি ছকের জন্য আমরা দুই পাশে মোট 4টি 8টি ঘর নিব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। ওকে ওকে, দেখো একইভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, পণ্য ক্রয় একই কথা, জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান কোথায় আছে, এখানে দেখো, এখানে লিখবো আমরা ডেবিট, এখানে লিখবো আমরা ক্রেডিট। তাহলে নগদান হিসাবটা কোথায় আছে, নগদান হিসাবটা রয়েছে ক্রেডিটে। তার জন্য তোমরা এখানে লিখবে ক্রেডিট, নামটা বিপরীতে লিখতে হবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। তারিখটা দিয়ে দাও। তারপরে দেখো পণ্য বিক্রয়, জাবেদা কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন নগদান হিসাব কোথায় আছে, ডেবিটে না ক্রেডিটে? অবশ্যই ডেবিটে। তার জন্য আমরা ডেবিটে লিখব। নামটা লিখবো ঠিক তার বিপরীত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আর কোথায় আমাদের নগদান হিসাব রয়েছে, আর কোথাও আমাদের নগদান হিসাব নেই। এবার আমরা যে কাজটা করব, এইখানে আমরা অনেকে একটু ভুল করি। এখন আমরা দেখব কোন পাশের যোগফলটা বেশি, 5,000 টাকা কি বেশি নাকি 6,000 টাকা বেশি? নিঃসন্দেহে 6,000 টাকা বেশি। তাহলে এই 6,000 টাকা আমরা এখানে নামিয়ে ফেলবো। এই 6,000 টাকা আমরা ওই ক্রেডিট পাশে পোস্টিং করব। 6,000 থেকে 5,000 টাকা যদি আমরা বিয়োগ করি, তার মানে এই বিয়োগফলটা যে আসছে এইটাই জানুয়ারি মাসের 31 তারিখে, এটার নাম হয়ে যাবে ব্যালেন্স সিডি। এটার নাম ব্যালেন্স সিডি। সিডি মিন্স ক্যারিড ডাউন। এই 1,000 টাকাই আমরা এইখানে নিয়ে আসব। এই 1,000 টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। বিডি মানে হচ্ছে ব্রড ডাউন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি, এই সিডি আর বিডিটা বের করা অনেকের জন্য একটু জটিল হয়ে যায়। তোমরা খুব সহজে মনে রাখবা, যে পাশের যোগফলটা বেশি হয় সেই পাশেই বিডি হয়। তার মানে আমার নিঃসন্দেহে ডেবিট পাশের যোগফলটা বড়, তাহলে ডেবিট পাশের যোগফলেই নিচে আমাকে বিডি লিখতে হবে। অর্থাৎ 6,000 টাকা রিপ্লেস করলাম, এই রিপ্লেস থেকে 5,000 টাকা বিয়োগ করলে 1,000। এই 1,000 টাকায় সিডি, এই 1,000 টাকায় পরবর্তী মাসের 1 তারিখে গেলে বিডি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা দেখব কি করে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই লেনদেনগুলো থেকে কিভাবে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। আমি বলেছিলাম সহকারী আর সাধারণ খতিয়ান কোনো পার্থক্য নেই। সহকারী খতিয়ানে শুধুমাত্র ওই যে বললাম, একটি প্রতিষ্ঠানে আমরা অসংখ্য লেনদেন সংগঠিত করি বাকিতে। এখন আমি যদি বলি আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি একজনের কাছে, বাকিতে পণ্য বিক্রি করেছি, এটার জাবেদা আমরা কি দিব? এটা জাবেদা আমরা সবাই জানি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন তোমরাই বলো, আমি যদি শুধু দেনাদার হিসাবটা লিখি তাহলে কি আমি বুঝতে পারছি যে আমি কার কাছে টাকাটা পাবো, কার কাছে বিক্রি করেছি? যদি আমি বলি যে আমি ইমরানের নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি, তার মানে আমি বুঝতে পারছি ইমরানের কাছে টাকাটা পাই।
আর এই জন্যই মূলত আমরা সহকারী খতিয়ানটা প্রস্তুত করে থাকি। আলাদা কোনো কিছুই না, ভয়েরও কিছুই নেই। যেভাবে আমরা সাধারণ খতিয়ান প্রস্তুত করি একইভাবে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করি। তাহলে দেখো, আমি প্রথমেই চলমান জেড ছকে সহকারী খতিয়ান প্রস্তুত করছি। তো সহকারী খতিয়ানে যখন আমরা সাধারণ খতিয়ান করি তখন আমরা এখানে লিখতাম, ধরো এটা জাবেদা, বাকিতে পণ্য বিক্রয়। এটা জাবেদা হচ্ছে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো সাধারণ খতিয়ানে আমরা যে কাজটা করতাম এখানে দেনাদার হিসাব লিখতাম, কিন্তু এখানে আমরা তা লিখবো না। আমরা এখন প্রতিষ্ঠানের নামটা লিখবো। ইমরান, ধরো ইমরান এন্ড কোম্পানি ধরে নিয়েছে সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান। ওকে, আমি এখন ছকটা ড্র করছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড। বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ওকে। দেখো তোমরা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয় ৮০০০ টাকা। জাবেদা কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার কোথায়? ডেবিটে আছে। তার মানে আমরা টাকাটা ডেবিটে লিখব। ধরো ডেবিটে ৮০০০ টাকা। এখন এটা ধরে নিচ্ছি ১, ২, ৩, ৪ তারিখ, জানুয়ারি মাসের ৪ তারিখ। ৪ তারিখ। এখন নাম বিবরণে আমরা কি লিখব? আমরা অবশ্যই জানি নামটা হবে বিপরীত। তাহলে হয়ে যাবে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ডেবিট, টাকাটাও ডেবিট। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো ৫, ৬ ধরলাম, ১, ২, ৩, ৪, ৫, ৬ তারিখ। এটাকে আমরা ৬ তারিখ ধরলাম। আন্তঃফেরত, এটা যাবে কি আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবার তোমরাই বলো দেনাদার কোথায় আছে? দেনাদার আছে ক্রেডিটে। তার মানে এই আন্তঃফেরতের জন্য টাকাটা আমরা ক্রেডিটে বসিয়ে দিলাম। আর ঠিক বিপরীত নামটা আমরা লিখবো এখানে। আন্তঃফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। আর আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদারটা ক্রেডিটে রয়েছে তার জন্য আমরা ক্রেডিটে লিখলাম। এখন তোমরা এখানে কিন্তু ৫০০০ টাকা লিখলে অবশ্যই ভুল হবে। কোন পাশ বড় আমার? ডেবিট বড় নাকি ক্রেডিট বড়? নিঃসন্দেহে ক্রেডিটের চাইতে ডেবিটটা বড়। এবং কত টাকা বড়? ৩০০০ টাকা বড়। ৮০০০ থেকে ৫ চলে গেলে ৩০০০। এই ৩০০০ টাকাই আমার উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এভাবেই আমরা সহকারী খতিয়ানটা প্রস্তুত করি। এখন চলো আমরা সহকারী খতিয়ানের মাধ্যমে একটা পাওনাদার হিসাব করে দেখাই। দেখো, রমিজের নিকট বাকিতে পণ্য ক্রয় করেছি ৭০০০ টাকা। এটার জন্য আমরা সহকারী খতিয়ান কি লিখব? একইভাবে ধরলাম রমিজের কোম্পানি তাহলে দেখো, বাকিতে পণ্য ক্রয় জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কিন্তু রমিজের কোম্পানি কে? পাওনাদার। তার মানে পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিটে, তার জন্য আমরা ক্রেডিটে টাকাটা বসিয়ে দিলাম, ক্রেডিটে টাকাটা বসিয়ে দিলাম। আর ঠিক বিবরণে আমরা লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা বহি ফেরত। বহি ফেরতের জাবেদাটা কি? আমরা সবাই জানি ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এবং পাওনাদার হিসাব ডেবিট। তার মানে এবার কিন্তু পাওনাদার আর ক্রেডিটে নেই, পাওনাদার কোথায় আছে? ডেবিটে আছে। তার জন্য আমরা টাকাটা লিখবো ডেবিটে। ধরো এটা ৬০০ টাকা, ৬০০ টাকা ডেবিটে লিখলাম, তারিখটা দিয়ে দিচ্ছি ৮ তারিখ। ঠিক তার বিপরীত নাম লিখবো। বিপরীত নাম কি? বহি ফেরত হিসাব, বহি ফেরত হিসাব। তার মানে এটা হচ্ছে ডেবিটে আর এটা হচ্ছে ক্রেডিটে। এবার কোন পাশ বড়? ক্রেডিট বড় নাকি ডেবিট বড়? নিঃসন্দেহে ক্রেডিট সাইড বড়। তাহলে ৭০০০ থেকে ৬০০ চলে গেলে ৬৪০০ টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। চলো এবার আমরা আরেকটা দেখি। সহকারী খতিয়ানি করব টি ছকের মাধ্যমে। আশা করি তোমরা খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পারছো। তো আমরা এখন টি ছকের মাধ্যমে একটি সহকারী খতিয়ান করে দেখাই।
একই কথা থাকবে এবং দেখো তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখানে লিখবো আমরা ডেবিট, এখানে লিখবো আমরা ক্রেডিট। ওকে, তো আমি রবিনস এন্ড কোম্পানিটাই করে দেখাচ্ছি। তাহলে রবিনস এন্ড কোম্পানির নিকট বাকিতে পণ্য ক্রয়, তাহলে একই কথা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কোথায় রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? পাওনাদার রয়েছে ক্রেডিটে, তার জন্য আমরা এবার ক্রেডিটে লিখব। 2 তারিখ ধরলাম, কিন্তু নাম হবে ঠিক বিপরীত, 7000। এরপরে দেখো বই ফেরতের জাবেদা, আমরা কি জানি? বই ফেরতের জাবেদা ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার ডেবিট। এবার কিন্তু পাওনাদার ডেবিটে রয়েছে, তার জন্য আমরা ডেবিটে লিখবো টাকাটা। তাহলে আমরা লিখবো বই ফেরত হিসাব, বই ফেরত হিসাব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা ঠিক ব্যালেন্সটা আমাদের সিডিবিডিটা বের করতে হবে। এখন দেখো কোন সাইড বড়, ডেবিট পক্ষ বড় নাকি ক্রেডিট পক্ষ বড়? অবশ্যই ক্রেডিট পক্ষ বড়। আর আমি একটু আগে বলেছি যে পক্ষ বড় সেই পক্ষেই আমরা কি করি, ব্যালেন্স বিডিটা বের করি। তাহলে 7000 টাকা আমরা নামিয়ে ফেললাম, 7000 টাকা এই পাশে রিপ্লেস করলাম। 7000 থেকে 6 চলে গেলে 600 চলে গেলে 6400 টাকা। এই টাকাটাই এই মাসের, যে জানুয়ারি মাসের 31 তারিখে ব্যালেন্স সিডি। তারপরে আমরা এই 6400 টাকা এই পাশে রিপ্লেস করব, এটা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো। আজকের পর থেকে মনে হয় তোমরা সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান খুব সহজেই পারবে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে আরেকটি ক্লাসে পরবর্তী দিন। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।